ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ফুঁসছে ছাত্র জনতা। ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে দেশ জুড়ে। বৃহস্পতিবার সিঙ্গাপুর স্থানীয় সময় রাত 9:30 চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। তার মৃত্যুর খবরে ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। প্রতিবাদী বিক্ষুব্ধ ছাত্র জনতা নেমে আসে রাস্তায়। গেল রাতে রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে তারা। এ সময় কারওয়ান বাজারে প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধরা ধানমন্ডি 32 ও ছায়ানটেও হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এদিকে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। এই ঘটনার প্রতিবাদে আজ আগ্রাসন বিরোধী সমাবেশ সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। আমরা তোমাদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমরা বাংলাদেশে দেশে আসি না। এই বাংলার মাটি আমাদেরকে কথা বানিয়ে এই দেশে আমাদের উপরে কালকাটা হিজবুল চাপিয়ে দিয়ে ফ্যাসিবাদের দোষররা অনেক গোলাপানি করেছ। তোমরা সতর্ক করে দাও। আগামীকাল জুমার নামাজের পরে শহীদ ওসমান হাদির জন্য প্রতিটি মসজিদে দোয়া এবং মোনাজাত করার জন্য আহ্বান করছি। একই সাথে দোয়া এবং মোনাজাত করে প্রতিটি মসজিদ থেকে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করার জন্য আহ্বান করছি। প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে এই ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী প্রতিষ্ঠানগুলো ধূলিসাৎ করার বিরুদ্ধে আমরা কোন প্রতিষ্ঠান আজ আগুন দিয়ে আজ ধ্বংস করে প্রতিষ্ঠান ধ্বংস করা যায় না। প্রতিষ্ঠান ধ্বংসের জন্য ওসমান হাদির মতো চিন্তক লাগে, ওসমান হাদির মতো লড়াকু সৈনিক লাগে, ওসমান হাদির মতো সাহসী মানুষ লাগে। ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে এখনো বিক্ষোভ করছেন ছাত্র জনতা। কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পরে আমরা সারা দেশে ক্ষোভ বিক্ষোভের খবর পাচ্ছি। প্রথম আলো এবং ডেইলি স্টারে যে আগুন দেওয়া হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলো কিনা এবং কোনো হতাহতের ঘটনা রয়েছে কিনা সব মিলিয়ে একটু জানাবেন। আসলে শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবারের নির্বাচনে, তিনি গত 12 তারিখে তিনি গুলিবিদ্ধ হন এবং তারপরে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরে কিন্তু গতকাল রাতে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরপরই ক্ষোভে ফুঁসে ওঠে পুরো দেশ, ঢাকা সহ পুরো দেশ। রাতেই কিন্তু তাৎক্ষণিকভাবে রাজুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মিছিল বের করে রাজুতে জড়ো হয়, টিএসসিতে বিক্ষোভ করে এবং তার পরপরই কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের ভবনে অগ্নিসংযোগ করে এবং আপনারা এই দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর যেই ভবনটি রয়েছে কারওয়ান বাজারে, সেই ভবনটি পুরো কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং এখনও ধোঁয়া বের হচ্ছে প্রথম আলো ভবনের ভেতর থেকে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, রাতভর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট তারা কাজ করেছে এবং তারা আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এনেছে, তবে এখনও কিন্তু থেকে থেকে ধোঁয়া বের হতে দেখছি আমরা। এবং হতাহতের যে কথাটি আপনি জানতে চাচ্ছিলেন, এই অগ্নি নির্বাপনের সময় কিন্তু ফায়ার সার্ভিসের 3 থেকে 4 জন সদস্য আহত হয়েছেন, তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এবং এখনও কিন্তু ফায়ার সার্ভিসের লোক ভিতরে রয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখনও ধ্বংসাবশেষের ভেতরে খুঁজছেন আসলে আরও কোথাও অগ্নিপাতের সূত্রপাতের সম্ভাবনা রয়েছে কিনা, সেই বিষয়গুলো তারা দেখছেন শেষ মুহূর্তে। আর যদি আমি বলি যে শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে আজকে যেই কর্মসূচিগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে যমুনা ঘেরাও কর্মসূচির মতন কর্মসূচি রয়েছে এবং এই যেই জনতা, বিক্ষুব্ধ জনতা, তারা গতকাল রাত থেকেই তারা যেটি বলছেন যে শরীফ ওসমান হাদির এই মৃত্যু কোনোভাবেই তারা বৃথা যেতে দেবেন না এবং তার যেই আকাঙ্ক্ষা এবং তার যেই সংগ্রাম, সেই সংগ্রাম তারা নিজেদের মতন করে চালিয়ে যাবেন। তবে সব কিছু মিলিয়ে আসলে গতকাল রাতে যেই পরিস্থিতি তৈরি হয়, আসলে তার মৃত্যুর পরপর থেকেই কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা এবং এই যে অগ্নিসংযোগ করে, পরে কিন্তু রাতে সেনাবাহিনী এসে এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সেনাবাহিনী আসার আগ পর্যন্ত কিন্তু এই যে ভবনগুলো, প্রথম আলো, ডেইলি স্টার সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় পতিত আওয়ামী লীগের বিভিন্ন
এমপি সদস্য তাদের বাসায় কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগ চালানো হয়েছে। তো পুরো দেশেই কিন্তু এই যেই বিক্ষোভ, যে মানুষের মধ্যে যেই ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল রাত থেকেই সেই বহিঃপ্রকাশ ঘটছে। এবং আমরা এখনও কিন্তু এই সকালবেলাও কিন্তু কারণ বাজার কিন্তু লোকারণ্য হয়ে আছে। কেউ উৎসুক জনতা এখানে দেখতে আসছেন, কেউ হয়তো আসল কি ঘটেছে সেগুলো জানতে আসছেন। তো মানুষের ভিতরে কৌতূহলও রয়েছে আসলে কি হচ্ছে। এবং আমি যদি বলি যে শরীফ ওসমান হাদি, যিনি গতকাল রাতে মারা গিয়েছেন, তিনি এই মুহূর্তে রয়েছেন সিঙ্গাপুরে। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই মৃত্যুবরণ করেন। এবং আমরা তার চিকিৎসক সূত্রে যতটুকু জানতে পেরেছি, তাকে আজ বিকেলের দিকে সিঙ্গাপুর থেকে দেশের উদ্দেশ্যে রওনা করা হবে তাকে নিয়ে। এবং তাকে বহনকারী মরদেহ হয়তো সন্ধ্যা নাগাদ ঢাকায় এসে পৌঁছবে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এছাড়াও কিন্তু আমি যদি এই যে মামলাটি, তাকে গুলিবিদ্ধ করার পরে যেই মামলা হয়, তার পরিবার থেকে মামলা করা হয়, এবং তারপর কিন্তু এখন পর্যন্ত প্রায় 11 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বা আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে। তার মধ্যে শরীফ ওসমান হাদিকে গুলি করা যেই মূল হোতা, তার বাবা, মা এবং তাকে সহযোগী, তাকে যারা বর্ডার পাস করতে সাহায্য করেছে, সেই দালাল সহ কিন্তু মোট 11 জনকে এখন পর্যন্ত পুলিশ হেফাজতে নিয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এবং গতকালও কিন্তু এই সার্বিক নিরাপত্তা ইস্যু নিয়ে, আগামীর নির্বাচন নিয়ে এবং সব কিছু নিয়েই কিন্তু গতকাল দুপুরেও একটি বৈঠক হয়। উপদেষ্টা ছিলেন সেখানে, হচ্ছে পররাষ্ট্র সচিব ছিলেন। তিনি কিন্তু দেশের সকল কূটনীতিকদেরকে ডেকে দেশের এই পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ করেন। এবং সেখানেও বলা হয়েছিল যে দেশের পরিস্থিতি খুবই ভালো রয়েছে, কোনো সংঘাতের সম্ভাবনা নেই। তবে তার ভিন্ন চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং যেটি কিনা আসলে প্রত্যাশিত ছিল অনেকটা। কারণ তার যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছিল যে ক্ষোভে ফুঁসে উঠবে পুরো দেশের জনগণ। সেটি কিন্তু আমরা গতকাল রাত থেকে দেখতে পেয়েছি। এবং এর বাইরে যদি আমি আরও জানাতে চাই যে এই ঘটনায়, শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন সহ সকলেই আসলে শোক প্রকাশ করছেন এবং সহমর্মিতা জানাচ্ছেন। এবং সবাই বলছেন আসলে এই মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। কারণ তার মতন এমন তরুণ একজন যুবক, যার কিনা এই দেশকে আরও অনেক কিছু দেওয়ার ছিল, এবং যার চিন্তাধারা, যার আসলে রাজনৈতিক প্রজ্ঞা একটু ব্যতিক্রমী ছিল, তাই হয়তো তাকে এত অল্প বয়সে চলে যেতে হয়েছে, এমনটিও অনেকে মনে করছেন। এবং আসলে মানুষ আসলে আর কিছু আসলে করার নেই মানুষের আক্ষেপ প্রকাশ করা ছাড়া। তবে যেটি দেখা যাচ্ছে, যেই বহিঃপ্রকাশটি ঘটছে যে বিক্ষোভের মাধ্যমে, সেটিও কিন্তু একটি বার্তা দিচ্ছে যে আসলে এই মৃত্যুকে কোনোভাবেই আসলে এই যারা তার সমর্থক রয়েছেন, যারা তাকে ভালোবাসতেন বা যারা তাকে অনুসরণ করতেন, তারা কিন্তু তার স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন সেই সব কিছু করবে, এমনটি বার্তা কিন্তু দিচ্ছে। এবং সেই লক্ষ্যে কিন্তু আজকে গতকাল রাত থেকেই কিন্তু এই যে বিক্ষুব্ধ যারা বিক্ষোভকারী ছিলেন, তারা কিন্তু রাজধানীর শাহবাগে অবস্থান নেন এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার একটি ঘোষণা দেন। তারা বলেন যে যতক্ষণ পর্যন্ত না এই ওসমান হাদির যে ঘাতক, তাদেরকে দেশে এনে শনাক্ত করে তাদেরকে বিচারের ফাঁসির আওতায় না আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিয়েছেন। এবং আমি যদি বলি যে এই যে পুরো ঘটনা, এই যে সিঙ্গাপুরের হাসপাতালে যে ওসমান হাদি, তাকে কিন্তু সেখানে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন, তিনিও কিন্তু দেখতে গিয়েছিলেন। এবং এটি কিন্তু মানে আন্তর্জাতিকভাবেও একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছে, তাদের জ্ঞাতার্থে আমি বলছি যে গতকাল রাত 9:50 দিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে
ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি এর আগে গত 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে তিনি নির্বাচনী প্রচারণা চালানোর কালে কিন্তু তিনি গুলিবিদ্ধ হন এবং তার যেই ঘাতক তারা কিন্তু তখন তাকে যে গুলি চালায় সেই মূল হোতা এবং তার সহযোগী তারা একটি বাইক যোগে আসলে তাকে রিকশার পিছন থেকে তাকে মাথায় গুলি করেন এবং গুলিটি মাথার এক পাশ দিয়ে ঢুকে আসলে অন্য পাশ ভেদ করে বের হয়ে যায় এবং তারপরই তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পরে তাকে নেওয়া হয় রাজধানী রেভার কেয়ারে, সেখানে আইসিইউতে তিনি থাকেন। তারপরে কিন্তু তার অবস্থা আরও খারাপ হয়ে গেলে তাকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, যেখানে তিনি গতকাল রাতে মৃত্যুবরণ করেছেন এবং তার এই মৃত্যুতে যেই ক্ষোভে ফুঁসে ওঠে পুরো দেশ, সেই চিত্রই আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম এবং এই রাজধানীর কারণ বাজারের প্রথম আলো কার্যালয় এবং তারপর ফার্মগেটের ডেইলি স্টারের অফিস, এই সব কিছু কিন্তু এই মুহূর্তে পুরো ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং আমরা যেটি দেখাচ্ছিলাম যে এখনও দেখছেন যে আপনারা এখনও থেকে ধোয়া উঠছে। তো শরীফ ওসমান হাদী মারা গিয়েছেন, তাকে তার মরদেহ আজ বিকাল সন্ধ্যা নাগাদ দেশে নিয়ে আসা হবে। আর তার এই মৃত্যুতে আসলে তার অনুসারীরা, তার ভক্তরা ক্ষোভে ফুঁসে উঠেছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তার ওসমান হাদীর সেই খুনিকে বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো কৌরি, আমার কাছে এই বিক্ষোভের, ওসমান হাদীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভের সর্বশেষ ছিল এটি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। শরীফ ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল পুরো দেশ, ফুঁসে উঠেছে ছাত্র জনতা। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক দলসহ ছাত্র জনতা। দর্শক, সিলেটের জিন্দাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, রাতে বিক্ষোভ হয়েছে, এখন কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। কৌরি, সারা দেশে যখন ওসমান হাদীর মৃত্যু সংবাদটি আসে, সারা দেশের মতো সিলেটেও বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। রাত মূলত 11টা সাড়ে 11টার দিকে সিলেটের চৌহাট্টা পয়েন্টে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্র জনতা, এবং তারা জড়ো হয়ে কিন্তু মধ্যরাত পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন প্রান্তে তারা মিছিল করেন এবং তারা এই যে ওসমান হাদীর যে মৃত্যু, এইটার প্রতি যেমনটি ক্ষোভ জানান, তেমনটি সরকারের প্রতি এই হামলার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের দাবি রাখেন তারা। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত রাতে কিন্তু সিলেটে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেখানে কিন্তু ইট পাটকেল বিনিময় করা হয়েছে কারো কারো পক্ষ থেকে। আর আরেকটি বিষয় আপনাকে যেটি বলবো যে সিলেটের কিন্তু দূরবর্তী যেসব উপজেলা রয়েছে, অর্থাৎ জেলার শহরের বাইরেও উপজেলাগুলোতে কিন্তু গত রাতেও কিছুটা বিক্ষোভ হয়েছে। আজকে শুক্রবার জুমার নামাজের পরে কিছু কিছু উপজেলায় ছাত্র জনতার উদ্যোগে কিন্তু মিছিল তারা করবেন, মিছিলের ডাক দিয়েছেন। আর যেটি বলতে চাচ্ছি আপনাকে যে সিলেট নগরের মধ্যে কিন্তু অনাকাঙ্ক্ষিত তেমন কোনো পরিস্থিতির খবর আমরা পাইনি, তবে সীমান্তবর্তী যে সমস্ত উপজেলা অর্থাৎ সীমান্ত অঞ্চল কিন্তু কঠোর নজরদারিতে ছিল বিজিবি। এবং সিলেটে ওসমান হাদীর হামলা গেল শুক্রবারে যে সময় হামলা হয়, তারপর থেকেই কিন্তু সিলেটে বিভিন্ন সময় আমরা বিক্ষোভ মিছিল করতে দেখেছি এবং তারা ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার এই যে চেষ্টাকে কিন্তু সিলেটের ছাত্র জনতা যারা রয়েছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও কিন্তু একদিন যে সংহতি সমাবেশের দিন তারা বিক্ষোভটি জানিয়েছিলেন এবং গত রাতেও ঠিক তেমনিভাবেই তারা বিক্ষোভ জানান। এবং সব মিলিয়ে সিলেটের যে সার্বিক পরিস্থিতি, গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা ছিলেন, কঠোর অবস্থানেই ছিলেন এবং সিলেটের যে বিজয় চত্বর সেখানে নেতাকর্মীরা যখন জড়ো হন, পাশের এলাকাতে আমরা পুলিশ সদস্যদের আমরা দেখেছি। তো তেমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত আসলে সিলেটে ঘটেনি ওসমান হাদীর মৃত্যুকে ঘিরে যে উত্তেজনা দেশব্যাপী চলছে তাতে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সিলেটের জিন্দাবাজার থেকে এই সময়ে সবশেষ করে। তাওহিদুর, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের কাজীর দেউরি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, রাতে চট্টগ্রামে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে, এখন কি পরিস্থিতি দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু জানাবেন। কৌরি, গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর পরে আমরা দেখেছি
চট্টগ্রামের ২ নম্বর গেট থেকে যে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন বা কার্যালয়টি রয়েছে সেটি অভিমুখে ছাত্র জনতা আসলে বিক্ষোভ করে এর পরপরই মূলত তারা বেশ কয়েক ঘন্টায় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে পরবর্তীতে তারা সেখানে কিছুক্ষণ শান্তিপূর্ণ অবস্থান করলো। এক পর্যায়ে শেষের দিকে এসে আমরা দেখেছি যে সহকারী হাই কমিশনারের যে বাসভবন সেটিতে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং পরবর্তী পর্যায়ে পুলিশ কিন্তু সেখানে সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। আপনি জানেন যে গতকালকে শরীফ ওসমান হাদির মৃত্যুর পরেই সারা দেশে যেমনি বিক্ষোভ হয়েছে, ঢাকায় বিক্ষোভ হওয়ার পরপরই প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে যে হামলা হয়েছে এবং সেখানে ব্যাপক ভাঙচুর হয়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের কাজিরদেউরি এলাকায় যে অ্যাসালম টাওয়ার রয়েছে সেখানে ডেইলি স্টারের যে অফিস, সেই অফিসের সামনে এখন মূলত আইন শৃঙ্খলা বাহিনীর আমরা একটা নিরাপত্তা ব্যবস্থা দেখছি এবং তারা বলছেন যে এখানে ঢাকায় যেহেতু হামলা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মূলত এসছেন এবং গণমাধ্যমের উপর যাতে কোনো ধরনের হামলাগুলো হয়েছে সেই হামলাগুলোর পুনরাবৃত্তি না ঘটে সেটির জন্যই তারা মূলত আছেন। আমরা একজন পুলিশ সদস্যের সাথে একটু কথা বলতে চাই। আপনারা আসলে কিভাবে দায়িত্ব পালন করছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আপনারা সকলেই জানেন গতকাল হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সমগ্র বাংলাদেশে একটা উত্তেজনা বিরাজ করছে, প্রথম উত্তেজনা বিরাজ করছে। এর ভিতরে গতকাল আপনারা জানেন যে আমাদের চট্টগ্রামের এই ইন্ডিয়ান সরকারি হাই কমিশনের কার্যালয় এখানে একটু থমথম অবস্থায় ছিল। ওখানে কিছু লোক উচ্ছৃঙ্খল জনতা ওখানে হামলা করার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু আমাদের পুলিশের জোরালো প্রতিক্রিয়ার কারণে তারা ওখানে কোনো কিছু ঘটাইতে পারে না। আর বিশেষ করে আমাদের মহানগর পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায় চট্টগ্রাম মহানগরী এলাকায় যত গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআইগুলো ছিল, এর ভিতরে বিশেষ করে গণমাধ্যম যেমন ডেইলি স্টার এবং ওই প্রথম আলো যে ইয়াগুলা এখানে কার্যালয় আছে, এগুলাকে সর্বাত্মক নিরাপত্তার সাথে আমরা এখানে কর্মরত আছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুনছিলেন যে পুলিশ কর্মকর্তার সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছে যে গণমাধ্যমের নিরাপত্তায় তারা সার্বক্ষণিক নিয়োজিত আছেন এবং এর বাইরেও খুলশীতে যে সহকারী হাই কমিশনের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে আমরা যতটুকু খবর পেয়েছি সেখানে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্য কিন্তু এখন নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ কেপিআইগুলো আছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু সেগুলোর সামনেও কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে যে বিভিন্ন আজকে গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয়গুলো আছে সেখানে কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে সেখানে বিশেষ প্রার্থনা আসলে করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সেই খবরও নিশ্চয় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আপাতত সবশেষ। ধন্যবাদ আপনাকে। ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে এখনো বিক্ষোভ করছেন ছাত্র জনতা। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, এই মুহূর্তে শাহবাগ এলাকার পরিস্থিতি কি জানাবেন? আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে একটি মিছিল রয়েছে, সেই বিক্ষুব্ধ মিছিলটি কিন্তু এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা বিক্ষোভ প্রকাশ করছেন এবং তারা কিন্তু গতকাল রাত থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছিলেন। এই মুহূর্তে যেটি হয়েছে, গতকাল রাত থেকেই কিন্তু শাহবাগের যেই ঢোকার যেই রাস্তাগুলো চারটা এন্ট্রেন্স, সেই পথগুলো বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করছিলেন এবং এখনও তারা এখানে রয়েছেন এবং তাদের যেই শরীফ ওসমান হাদি ঢাকার ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, তার মৃত্যুতে তাদের যেই ক্ষোভ, সেই ক্ষোভ এখন তারা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তারা সবাই আসলে হাদি হতে চান। তারা হাদির আদর্শকে বুকে ধারণ করে তারা হাদির স্বপ্নকে পূরণ করতে চান এবং তার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা পূরণ করতে চান এবং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে রাজধানীর অন্যান্য যেই প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যেই বিক্ষুব্ধ জনতার হামলা হয়েছে সেখানকার অবস্থা জানাচ্ছিলাম এবং শাহবাগে এসেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে পুরোপুরি রাস্তাগুলো বন্ধ হয়ে রয়েছে, যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং সকাল থেকেই কিন্তু আরও মানুষ আসলে আসছেন এবং এখানে জড়ো হচ্ছেন এবং এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। এবং তার পাশাপাশি যদি আমি বলি যে এই যান চলাচল বন্ধ রয়েছে, তবে জরুরি যেই সেবাগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি সেবা, সেগুলো কিন্তু তারা প্রয়োজন বোধে তারা যেতে দিচ্ছেন এবং যাচ্ছেন এবং তারা এই মুহূর্তে বিক্ষুব্ধ
রয়েছেন এবং তারা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না যে শরীফ ওসমান হাদির হত্যাকারী রয়েছে তাকে ধরা না হবে এবং তাকে ফাঁসির আওতায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। সো কৌরি, আমার কাছে শাহবাগ থেকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের সর্বশেষ ছিল এটি। কৌরি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। কিছুটা স্বাভাবিক হয়ে আসা ঢাকা দিল্লি সম্পর্ক আবারও তিক্ত হয়ে উঠেছে মাত্র একদিনেই। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব আর ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা, দুয়ে মিলে আবারও উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি। এই অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে দুদেশকেই। মাত্র দুদিন আগে বাংলাদেশ ভারত পালন করেছে 16 ডিসেম্বর উপলক্ষে মৈত্রী উদযাপন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনে আগের রাতে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দুদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন, আর পরের দিনই তাকে তলব করে দিল্লির সাউথ ব্লক। এদিকে ঢাকায় জুলাই ঐক্য ডাক দেয় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির, যদিও বাধা পেয়ে ফিরে যায় সংগঠনটি। কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভারতীয় ভিসা সেন্টার। পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রয়োজনে ছোট করা হবে দিল্লির মিশন। যদি দেখা যায় যে আমার অফিসারদের জন্য অ্যাডিকুয়েট কাজ নাই, তখন আমরা সেটা ঠিক করার চিন্তা করব। এমন অবস্থায় দুই প্রতিবেশীর সম্পর্ক কোন দিকে যাচ্ছে সে প্রশ্ন আলোচনায়। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন সুবিবেচনার প্রমাণ দিতে হবে দুই দেশের রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট, কূটনীতিবিদ সকলকেই। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে আমাদের সকলেরই একটা মতামত আছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো সম্পর্কে সংবেদনশীল থাকা প্রয়োজন। কাজে সেই জায়গায় আমি মনে করি সকল অ্যাক্টর যারাই আছেন সকলের একটু সাবধানে হওয়া বোধ হয় ভালো। তার কারণ যে কাজ আমি পারবো না সে কাজটা কথা বলে অহেতুক উস্কানি দেওয়ার কোনো অর্থ নাই। কারণ এটা দিতে গেলে যেটা হবে, এই নির্বাচন এবং গণভোটের যে প্রক্রিয়াটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকবে। এক চ্যানেলে না হলে বিকল্প পথ খুঁজে বের করে হলেও সম্পর্ক ওয়ার্কিং রাখার কথা বলেন তারা। বিভিন্ন যে ট্র্যাকগুলো আছে সেগুলো ব্যবহার করা দরকার। অনেক সময় হয় যে ট্র্যাক 1-এ আলোচনা বন্ধ হয়ে যায় এবং সেখানে হয়তো কম্পালশন থাকে, রাজনৈতিক কম্পালশন থাকে, যার জন্য কিছু করা যায় না। কিন্তু তাই বলে ট্র্যাক 2, ট্র্যাক 3 অনেকগুলোই তো ট্র্যাক আছে না, মানে কূটনীতি তো একটা ট্র্যাক না। সেই ট্র্যাকগুলো আমি দেখছি যে বন্ধ, সেইটা আমি তো অস্বাভাবিক মনে হচ্ছে। কারণ অন্য ট্র্যাকের মাধ্যমে কিন্তু আসলে জানা দরকার যে কি পরিস্থিতিতে কেন এটা কিভাবে একটা নিয়ন্ত্রণে আনা যায় কিনা। এদিকে বুধবার বন্ধ থাকলেও বৃহস্পতিবার থেকেই ভারতীয় ভিসা সেন্টার খুলে দেওয়া হয়েছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল পুরো দেশ। ফুঁসে উঠেছে ছাত্র জনতা। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক দলসহ ছাত্র জনতা। হামলা ভাঙচুর হয়েছে নানা স্থানে। এ সময় ছাত্র জনতা হাদির উপর হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানায়। ওসমান হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে হাদির মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির কলেজ মোড় সড়ক অবরোধ করে তারা। হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। চট্টগ্রামে হাদির মৃত্যুতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। আহত হয় পুলিশ ও বিক্ষোভকারীদের বেশ কয়েকজন। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়িতে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয় সড়ক। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এদেরকে একটু ভায়োলেন্ট বলেই মনে হচ্ছিল। এরা এসে কিছু ইট পাটকেল ছুঁড়েছে। আমাদের যে নিরাপত্তার বিষয়টা আছে ওইটা থাকবে। এটা পরিস্থিতি প্রয়োজনে যতদিন এই নিরাপত্তাটা রাখা দরকার এটা থাকবে। রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয়ে এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। আর রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। খুলনায় নগরীর শিববাড়ির মোড় সড়ক আটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র জনতা। এই জাতীয় সন্ত্রাস, সহিংসতা এবং আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের তরুণ নেতৃত্বের উপরে যেন আর হামলা না হয়, তাহলে পরিবেশটা হয়তো ভালো থাকবে। বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিলটি BM কলেজের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের সামনে এসে শেষ হয়।
হাদির মৃত্যুর ঘটনায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। বাকৃবি শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এদিকে জাহাঙ্গীরনগর, রাজশাহী ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এছাড়া খাগড়াছড়ি, কুষ্টিয়া, বরগুনা, হবিগঞ্জ, যশোর, জয়পুরহাট, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, কক্সবাজার ও নাটোরে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আসিফ খান, ডিবিসি নিউজ। ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে এখনও বিক্ষোভ করছেন ছাত্র জনতা। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, এই মুহূর্তে শাহবাগ এলাকার পরিস্থিতি কি জানাবেন? গৌরী, এই মুহূর্তে পুরো শাহবাগ উত্তাল হয়ে আছে বিক্ষোভকারীদের বিক্ষোভের আওয়াজে। আপনি জানেন যে ঠিক এক সপ্তাহ আগে গত 12ই ডিসেম্বর এই শুক্রবারের দিনেই জুম্মার নামাজের পরে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর কালে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হন এবং তারপর তাকে প্রথমে ঢাকা মেডিকেল, তারপরে এফআর কেয়ার এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুর এবং সেখানে তিনি গতকাল রাতে মৃত্যুবরণ করেন। এবং তার মৃত্যুর পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে এবং সেই বিক্ষোভেরই এখন আমরা সেই বিক্ষোভের চিত্রই এখন দেখছি আসলে রাজধানীর শাহবাগে। এখানে কিন্তু গতকাল রাত থেকেই বিক্ষুব্ধ জনতা তারা অবস্থান নেন। তার আগে তারা এই ঢাবি থেকে, শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসলে হাদির যেই আন্দোলন, যেই সংগ্রাম আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই তাকে বাস্তবায়িত করতে এবং তার সেই স্বপ্ন পূরণে আসলে জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা আসলে কি করবে, কোথায় যাবে এবং তারা খুঁজতে থাকে আসলে এই মৃত্যুর পেছনে কারা দায়ী, কাদের হাত রয়েছে। এবং তারা যেটি বলছেন যে এই মৃত্যুর পেছনে আসলে যাদেরই হাত রয়েছে, যাদেরই মদত রয়েছে, সে যেই হোক না কেন, তাদের সবাইকে আসলে বিচারের আওতায় আনতে হবে। আমি যদি এখন আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি একজন বিক্ষোভকারীর সাথে, যে আপনারা অবস্থান নিয়েছেন, কতক্ষণ ধরে আছেন, কি করবেন আপনারা, আপনাদের পরবর্তী কর্মসূচি কি, এগুলো নিয়ে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল সারা বাংলাদেশ রক্তাক্ত এবং মর্মাহত। আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম সৈনিক, রাজপথের লড়াকু সৈনিক আমাদের হাদি ভাই, সেই ফ্যাসিস্টের গুলিতে প্রকাশ্যে ফ্যাসিস্টটাকে গুলি করেছে। তিনি গতকাল আমাদের মাঝে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে যে সকল যোদ্ধারা আমরা অংশগ্রহণ করেছিলাম, তাদেরকে বর্তমান যেই উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। তো এভাবে আমরা কত ভাইকে হারাবো? আমরা রক্তাক্ত চাই না, আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ। সেই জন্য আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে যেটা বিপ্লবী সরকার চাই। এবং আপনারা দেখেছেন এখানে সকলেই মোটামুটি আমাদের সময় স্বল্পতা রয়েছে। আসলে তারা যেটি চাচ্ছেন, তারা একটি বিপ্লবী সরকার চাচ্ছেন এবং এই সরকারের উপরে তারা আস্থা করতে পারছেন না এবং তারা বিক্ষোভ করছেন। এই বিক্ষোভ তারা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত না হাদির হত্যাকারীদেরকে আইনের আওতায় আনা হয়। কৌরি, আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল সর্বশেষ শাহবাগ থেকে। কৌরি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার খবর আমরা জানছিলাম, এবার একটু ঢাকার বাইরে ঝালকাঠি এবং রাজশাহীতে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব ঝালকাঠিতে। দর্শক, ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী এবং স্বজনরা ছুটে আসছেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অলোক সাহা। অলোক, কি বলছেন হাদির আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা, জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশ এখন উত্তাল হয়ে উঠেছে ইনকিলাব মঞ্চের যিনি মুখপত্র ওসমান বিন হাদির মৃত্যুর খবরে। সেই শোকের ছায়া নেমে এসেছে তার নিজ জেলা ঝালকাঠিতে। ঝালকাঠির নলছিটি উপজেলায় তার বেড়ে ওঠা, এখানে তার শৈশব, বেশ কিছু বছর এখানে কাটে, এখান থেকেই তার লেখাপড়া জীবন শুরু হয়। আমরা এই মুহূর্তে আছি ওসমান বিন হাদির গ্রামের বাড়িতে, সেখানে কিন্তু শোকের মাতম চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তার ভগ্নিপতি রয়েছেন, তিনি কিন্তু বারবার কান্নায় ভেঙে পড়েছেন। ওসমান বিন হাদির হামলাকারী, যারা হত্যাকারী, তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পাশাপাশি তিনি বলছেন
ওসমান বিন হাদির যে জীবনী রয়েছে সেই জীবনী কিন্তু তিনি পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ওসমান বিন হাদির যে মরদেহ সেই মরদেহ কিন্তু এই নলছিটিতে এনে এখানে জানাজা শেষে দাফন করারও তিনি দাবি জানিয়েছেন। আমরা যদি একটু বলি যে সারা দেশের মতো ঝালকাঠিও কিন্তু উত্তাল হয়েছে। আমরা রাতভর বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখেছি। সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ফেটে উঠেছে এই ঝালকাঠির মানুষ। আমরা এই মুহূর্তে আমরা একটু কথা বলবো ওসমান বিন হাদির যিনি বোন জামাই ভগ্নিপতি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে একটু জানাবেন। আমরা তার সাথে সরাসরি চলে যাচ্ছি। গত বছর ছিল গত বছর যে একটা ফ্রি একটা সময় পেয়েছিল ওসমান হাদি, তো সেটাও যে বলেছে, ও যে বইটা লিখেছে যে সীমান্ত শরীফ ওর ছদ্মনামে লাভাই লাল শাক পুবের আকাশ, সে বইটা প্রচুর চলছিল। প্রথম বছরই এত বেশি চলছিল যে ওখানের যে পাবলিশ করছিল তারা বলছিল যে একটা নতুন বই এত কিভাবে চলে ভাই, হ্যাঁ, তারাই অবাক হয়েছিল। অতএব আমরা ওর কোনো স্মৃতি কি আমরা বিলুপ্ত হতে দেবো না। আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা সেটা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ওসমান বিন হাদির ভগ্নিপতির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওসমান বিন হাদির জীবনী সেটি যেন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করেন। পাশাপাশি এর হত্যাকারী যারা রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তিনি দাবি করেছেন। আমরা আরেকটি বিষয়ে তার বক্তব্যের মধ্য দিয়ে থেকে জেনেছি যে জি অলোক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীতে একটু যেতে চাই। সেখানে রাতভর বিক্ষোভ করেছে ছাত্র জনতা, গুড়িয়ে দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের কার্যালয়। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। কৌরি, গতকাল রাতে এই হাদির মৃত্যুর খবরের পর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে কিন্তু শিক্ষার্থীদের জড়ো হতে বলেন এবং তিনি সেখান থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এই যে রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্টে আসেন, এখানে সমাবেশ করেন এবং এই সমাবেশে কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে ওসমান বিন হাদির খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি ভারতে যারা পালিয়ে গেছে খুনের ঘটনায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য তিনি সহ সেই সমাবেশে রাকসুর জিএস ভিপি সহ শিবির, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছিলেন এবং তারা প্রায় 2000 ছাত্র জনতা একত্রিত হয়ে কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ করেছেন এবং পরবর্তীতে তারা বিক্ষোভ সমাবেশ শেষে বুলডোজার এনে কিন্তু এই যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের এই অফিসটি ভেঙে গুড়িয়ে দেয় এবং জানিয়ে রাখছি 5 আগস্টের পরে কিন্তু এই অফিসটি একবার গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আজকে গতকাল রাতে কিন্তু আবারও এই বুলডোজার এনে এই অফিসটি গুড়িয়ে দেওয়া হয় এবং বর্তমানে যারা দেখছেন তারা কিন্তু ছাত্র জনতার কেউ নয়, তারা এই ভাঙচুরকৃত অফিসের যে রড আছে, ইট আছে, এগুলো তারা খুলে খুলে নিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলবো। আপনারা কারা? আপনারা যে খুলে নিয়ে যাচ্ছেন কারা? আমরা পাবলিক মানুষ, আমাদের তো এগুলা হক মেরে খেয়ে রেখেছি এগুলো সব, তাই আমাদের আমরা লেগেছি। আপনারা এগুলো কি কোথায় নিয়ে যাচ্ছেন একটু বলবেন? আমরা বেচবো ভাঙড়িপট্টিতে আর কি। আমার কিছু বলার নাই। তারা বলছেন যে এই অফিসের যে রডগুলো আছে তারা নিয়ে ভাঙড়িপট্টিতে বিক্রি করে দিবেন এবং এখানে যারা আছে তারা কিন্তু মোটামুটি এই কাজটি করছেন এখন এবং এখানে যে সাহেব বাজার যে সড়কের কিছু অংশ ছিল সেটিও বন্ধ হয়ে আছে আপাতত। কি দেখছেন ভাই? দেখছি আর কি, এরা কি করছে না করছে দেখতেই তো পাচ্ছি, নিয়ে যাচ্ছে এগুলা। দেখতেই পাচ্ছিলেন কৌড়ি যে এখন যে ভাঙচুরকৃত যে অংশগুলো আছে এই অংশগুলো থেকে তারা এই যে বিশেষ করে রডগুলো খুলে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যায় বিক্রি করবে এবং জানিয়ে রাখছি যে দুপুরের পরে এই শিক্ষার্থীদের আরেকটি কর্মসূচি আছে। তারা বলেছে, গতকালকে ঘোষণা দিয়েছে যে তারা ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে এখান থেকে। এখন এই পর্যন্ত ছিল কৌড়ি।
হাবিব, ধন্যবাদ আপনাকে। ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হব তার সঙ্গে। ইকবাল, ধানমন্ডি ৩২ নম্বরের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ৩২ নম্বরে কিন্তু গতকালকে ওসমান হাদির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ৩২ নম্বর, তারপর প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে ছাত্র জনতা কিন্তু হামলা চালিয়েছে। এখন আমরা এই মুহূর্তে রয়েছি ৩২ নম্বরে। সেখানে কিন্তু এখনো যে অবশিষ্টটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ যে জনতা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং যে যে ভবনটি রয়েছে সেই ভবনটির বিভিন্ন অংশ ভাঙচুর করছেন এবং বিভিন্ন অংশে কিন্তু তারা আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন। কিন্তু এখন সকালের থেকে এখন কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। এখন কিন্তু তেমন একটি ছাত্র জনতার ভিড় আমরা লক্ষ্য করছি না। তবে কিন্তু এখনো কিন্তু আছেন ভিতরে কিছু লোকজন রয়েছেন, তারা কিন্তু যে তাদের ক্ষোভের যে বহিঃপ্রকাশ দীর্ঘ 16 বছরের যে একটি স্বৈর শাসন ছিল এবং 5ই আগস্টের সরকার পতনের পর কিন্তু তারা এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটিয়েছেন। তারা এই যে 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে ভাঙচুর করেছেন। পরেও কিন্তু 2-3 বার কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু তারা আইনি পুলিশি বাধা বা আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় কিন্তু তারা এখানে ভিতরে প্রবেশ করতে পারেননি। গতকাল রাতে যখন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি মারা যান তখন কিন্তু তারা এই 32 নম্বরে ভাঙার ঘোষণা দেন। আমরা একটু ভেতরের দিকে প্রবেশ করব। সেখানে যে যারা জনতা রয়েছেন তারা এই ভিতরে যে ভাঙচুর করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই যে 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেখানে আপনার সাধারণ জনতার যে মানুষের যে বহিঃপ্রকাশ, যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি। যেহেতু ইনকিলাব মঞ্চের নেতা তৌহিদ হাদিকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাবেক ছাত্রলীগ নেতার নাম এসেছে। সেই প্রেক্ষিতে এই হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন বেশ কিছুদিন ধরে। আজকে কিন্তু আমরা দেখছি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এখনো রয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে এখানে যারা রয়েছেন, এই যে আপনারা এখানে এসেছেন, আপনারা কি চাচ্ছেন? এই যে গতকালকে তো হাদি মারা গেলেন, এই যে এরকম ঘটনা যদি আরো পুনরাবৃত্তি না হয়। এখন জানেন গতকাল হাদি মারা গেছেন, এটা আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনারা জানেন যাতে এটা একটা ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে, এটা এমনি এমনি হয়নি। সো এই ষড়যন্ত্রটা কিভাবে হচ্ছে এটাও সবাই জানে। আমাদের পার্শ্ববর্তী আমরা নাই বলি। সো আমাদের এই মুহূর্তে গোল হচ্ছে এরকম রিলেটেড যত নিশানি আছে আমরা ওগুলো মুছে ফেলবো। এটা আমাদের মেইন গোল, এটা আমাদের ক্ষোভ বলতে পারেন, এটা আমাদের আকাঙ্ক্ষা বলতে পারেন, যাই বলতে পারেন। কিন্তু আমরা এই বিল্ডিংটা চাচ্ছি না। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যাতে এই বিল্ডিংটাকে এখনো ধুলোয় মিশিয়ে দেওয়া হয়নি। এটা আমি আশা করেছিলাম, গতকালকেই এটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয় নাই। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এর জন্য আমি নিজে এসেছি বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবের এই তীর্থস্থান আমি মুছে দিতে চাই। ধন্যবাদ। শুনছিলেন যে এই যে 32 নম্বর বাড়িটিতে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে এই যে ষড়যন্ত্রগুলো চলছে এখন পর্যন্ত, দেশবিরোধী যে ষড়যন্ত্রগুলো চলছে তা দ্রুত সরকার যাতে সেগুলো বন্ধ করে দেয় এবং এই প্রতিহত করার চেষ্টা করে। তো এই ছিল আমার কাছে 32 নম্বর থেকে সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই হবিগঞ্জে অবৈধভাবে চলছে পাহাড় কাটার মহোৎসব। দেদারসে কেটে বিভিন্ন কোম্পানিতে চড়া দামে বিক্রি হচ্ছে লাল মাটি। এই অব্যাহত ধ্বংসযজ্ঞ ঠেকাতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন জনমনে। পরিবেশ রক্ষায় অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবিদদের। হবিগঞ্জ জেলার পাহাড়ি অঞ্চল নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনা। তবে 2024-এর 5ই আগস্টের পর এখানকার পাহাড় কাটার যেন প্রতিযোগিতা চলছে। রাতভর পাহাড় খেকোরা চালিয়ে যাচ্ছে এক্সকাভেটর বা ভেকো মেশিন। পাহাড়ের লালমাটি সরাসরি বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানিতে। এতে ঝুঁকিতে পড়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা।
সম্প্রতি একাধিক সংঘবদ্ধ প্রভাবশালী চক্রের নেতৃত্বে পানি উমদা ইউনিয়নের বড়চর, রোকনপুর এবং গজনাইপুর ও দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতারাতি কেটে ফেলা হয়েছে কমপক্ষে 5টি পাহাড় ও টিলা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নীরব থাকায় পাহাড় কাটার কর্মযজ্ঞ আরও বেড়ে যাচ্ছে। নবীগঞ্জে অনেক পাহাড় কাটা শুরু হয়েছে, যার কারণে পরিবেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বর্তমানে আশঙ্কাজনক হারে দিনারপুরে পাহাড় কাটা বৃদ্ধি পেয়েছে। খুব শীঘ্রই পাহাড় কাটা বন্ধ হোক এবং সংশ্লিষ্ট যারা আছে এটার সাথে জড়িত তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ায় দিনকে দিন তা ভয়াবহ আকার ধারণ করছে বলে মত পরিবেশবিদদের। এখানে এক শ্রেণীর প্রভাবশালীরা বহু বছর যাবৎ টিলা কাটছেন, পাহাড় কাটছেন, গাছ কাটছেন, আমাদের প্রাণ প্রকৃতিকে একেবারে ধ্বংস করে দিচ্ছেন। আমরা এগুলোর বিরুদ্ধে প্রশাসনের নজরে এনেছি বারবার। তবে প্রশাসন বলছে পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অভিযোগগুলো আমাদের কাছে আসে সেগুলো হচ্ছে আসলে রাতের আধারে হয়তোবা কিছু মাটি কাটার অভিযোগ আমাদের কাছে আসে, সেটা আমরা আসলে তাৎক্ষণিকভাবে যেতে পারি। পাহাড় কাটা রোধে আসলে আমাদের সবসময় জিরো টলারেন্স নীতি আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা মেনটেন করি। 2015 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে দিনারপুর পাহাড় টিলা কাটায় প্রশাসনের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশও দেয় আদালত। জনসাধারণের প্রশ্ন, হাইকোর্টের সেই নির্দেশনার 10 বছর পেরিয়ে গেলেও কেন থামছে না পাহাড় কাটার মহোৎসব? ডিবিসি নিউজ ডেস্ক। শীতকাল আর খেজুর গাছের রস যুগ যুগ ধরে একাকার হয়ে মিশে আছে গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে। শীতের আগেই গাছগুলো পরিপাটি করে তৈরি করা হয় রস সংগ্রহের জন্য। এই কাজে নিয়োজিতরা পরিচিত গাছি নামে। তাদের সংগ্রহ করা রস থেকে তৈরি হয় অনন্য স্বাদের গুড়। গুণগত মান ভালো হওয়ায় নওগাঁয় বাড়ছে এই গুড়ের চাহিদা। শীতের ভোর, কাকডাকার আগে মাটির কলসি হাতে নিয়ে বেরিয়ে পড়েন গাছিরা। খেজুর গাছের বুক চিরে বের করা হয় টসটসে রস, আর এই রস সংগ্রহ করে মাটির চুলায় জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। নওগাঁ শহরের সমবায় অফিস চত্বরে প্রায় 50 বছর ধরে খেজুর রস থেকে গুড় তৈরির কাজ করছেন গাছি মুজিবুর রহমান। সলিড গুড় বানায় ভেজাল মুক্ত, যার কারণে এখানে যারা গুড় খায় অভ্যস্ত তারা সবাই এখানকার গুড় ছাড়া আর অন্য কোনো জায়গার গুড় খেতে চায় না, যার কারণে এখানে গুড় অনেক টাইমে লোকে পায় না, এসে ঘুরত যায় আবার পরের দিন লাই। সদর উপজেলা সহ মহদেবপুর, বাদলগাছি, মান্দা ও রানীনগর এইসব অঞ্চলের একই চিত্র। শীত এলেই ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। টানা 3 মাস ধরে চলে রস সংগ্রহ আর গুড় বানানোর এই মৌসুম। আমরা বেলা 11টার থেকে শুরু করে গাছ লাগানো, মানে গাছে হাঁড়ি পাতা, সারা রাত ধরে ধরেন এই আসরে আজান পর্যন্ত গাছ লাগাই, 5টা পর্যন্ত। রাত 3টা কালে ওইটি গাছে থেকে রস নামালে আসি কড়ার ঢালি, কড়ার ঢালার পরে 3 ঘন্টা 2.5 ঘন্টা জাল করি। গুণে মানে উৎকৃষ্ট হওয়ায় তার গুড়ের সুনাম ছড়িয়েছে শহর বয়, আর তাই বাড়তি দামেও কিনতে আপত্তি নেই ক্রেতাদের। খাঁটি এবং সঠিক গুড় আমার মনে করি আর কি, এবং আমরা এর আগে খেয়েও দেখেছি বাজারের গুড় আর এখানকার গুড়ের মধ্যে অনেক তফাৎ আছে টেস্টের দিক দিয়ে। এখানে টেস্টটাই অনেক ভালো, বাইরে গুড় নিয়ে আমরা এই টেস্টটা পাই না অত। একদিকে খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করছেন এই অঞ্চলের গাছিরা, অন্যদিকে বিশুদ্ধ ও সুস্বাদু গুড় পেয়ে খুশি এই এলাকার মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।